আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা কথা বলবো স্টেয়ার বা সিঁড়ি নিয়ে। সিঁড়ি নিয়ে আমরা ২ টি পার্টে কথা বলবো। প্রথমত আমরা সিঁড়ির বিভিন্ন অংশের নাম জানবো। কোনটা কি, কোনটার কাজ কি? আর ২য় অংশে আমরা জানবো বেসিক কিছু রুলস এবং রেগুলেশনস। মানে রুলস এবং রেগুলেশনস আসলে এই কারণেই তৈরি করা হয় যেন সেগুলো মানুষের জন্য একটি স্ট্যান্ডার্ড মেনে চলতে পারে। যেমন সিঁড়ির যে ধাপগুলো আমরা বলি বা স্টেপগুলো, যেটাকে আমরা একটু পরে জানবো, ফরমাল ভাষায় বলা হয় ট্রেড। এই ট্রেড খুব বেশি ছোট হলেও সমস্যা, খুব বেশি বড় হলেও সমস্যা। তো বানানোর সময় বা ডিজাইন করার সময় আমরা আসলে কোন স্ট্যান্ডার্ডটা মেনে চলবো। আর বিভিন্ন অংশের নাম জানলে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে, আমরা যখন বিল্ডিং ডিজাইন করতে কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিব, তখন কিন্তু আমাদের উনাদের সাথে কথা বলতে সুবিধা হবে। কখনো, কখনো এমনও হয় যে আমার নিজের বিল্ডিং আমি নিজেই ডিজাইন করছি, নিজেই কনস্ট্রাকশন করছি। স্পেশালি গ্রামের ক্ষেত্রে আমরা যাই বলি না কেন, এটা হয়ে থাকে। মিস্ত্রিদের সাথে কথা বলা বা অন্যান্য সবার সাথে কোলাবোরেট করা, এই জিনিসগুলো আপনি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো ১ম এই আ আমরা একটা সিঁড়ির প্ল্যান ভিউটা দেখছি। এই প্ল্যান ভিউতে যেটা দেখা যাচ্ছে যে সিঁড়ির এটা একটা অংশ, এটাও একটা অংশ। এই ধরনের গ্রাফিক্সের মানেটা আপনাদেরকে একটু বলে দেই। এখানে একটা উম আ বলের মতো থাকে বা সার্কেলের মতো থাকে, যেটা জেনারেলি সলিড করা হয়। এটার মানে হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে, লেভেল চেঞ্জ হওয়া শুরু হলো, উপরে ওঠা শুরু হলো। শুরু হয়ে আপনি ওঠার পরে হাতের ডান দিক দিয়ে দোতলার দিকে উঠছেন। কখনো, কখনো এভাবে কাটা থাকে। তবে এগুলো অন্য ধরনের ডিটেইলস, আমরা এদিকে যাচ্ছি না। এইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। প্রথমত এই জায়গাটাকে বলা হয় ল্যান্ডিং। এই জায়গাটা হচ্ছে আমরা সাইড থেকে দেখলে এই জায়গাটা। বাংলায় কি বলে আমি ঠিক সিউর না, মাচা বলতে পারে। বাট এটার নাম হচ্ছে ল্যান্ডিং। আর এই যে এখান থেকে ওঠা শুরু করলো, এই প্রতিটা আমরা যখন সিঁড়ির উইডথ টা বলবো, তখন আমরা মূলত এই জায়গাটুকুকে বলি। এটার একটা স্ট্যান্ডার্ড আছে, একটু পরে আমরা জানবো। এটা হতে পারে ৩ ফিট ৪ ইঞ্চি, অথবা এটা হতে পারে ৪ ফিট। তো যাই হোক না কেন, আমরা যখন বলবো যে সিঁড়ি ৪ ফিট চওড়া, তার মানে হচ্ছে এই জায়গাটুকু মাপটাকে আমরা বোঝাচ্ছি সিঁড়ির চওড়া দিয়ে, পুরোটা না। আর সিঁড়ির এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে রানটাকে, এটাকে বলা হয় ফ্লাইট। রানও বলে অনেকে। সো এটা হচ্ছে ফ্লাইট। যেমন এটা যদি গ্রাউন্ড ফ্লোর হয়, এটা যদি ফার্স্ট ফ্লোর হয়, তো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য ২ টা ফ্লাইট ইউজ করা হয়েছে। ফ্লাইট নাম্বার 1, ফ্লাইট নাম্বার 2। কখনো, কখনো আমাদের ২ টো ফ্লাইট সেম থাকে। আবার কখনো, কখনো দেখা যায় কিছু দূর উঠে এরকম নেমে 2nd ফ্লাইটটা আসলে অনেক লম্বা হয়ে থাকে। এরকম আমরা অনেক সময় দেখি। আবার গ্রামে কখনো, কখনো দেখা যায় সিঁড়ির নিচ দিয়ে বাসায় ঢুকছে। সেক্ষেত্রে দেখা যায় ১ম ফ্লাইটটা অনেক বড় করা হয়, 2nd ফ্লাইটটা ছোট করা হয়। তো ১ম ফ্লাইটের হাইট কত হবে, 2nd ফ্লাইটের হাইট কত হবে, এই জিনিসটা কিন্তু বলাটা তখন আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা যদি ফ্লাইট শব্দটা ব্যবহার করতে পারি। আর উইথ কত হবে সেটা তো এখান থেকে দেখলাম। আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন এটা যেমন ২ টো ফ্লাইটে উঠেছে, এটাও ২ টো ফ্লাইটে উঠেছে, কিন্তু এটা কিন্তু স্ট্রেইট। এটা যেমন ইউ-টার্ন নিয়েছে, এটা কিন্তু ইউ-টার্ন নেয়নি। আবার এটা দেখেন, এটা কিন্তু সিঙ্গেল ফ্লাইটেই দোতলায় উঠে গেছে। তো সিঙ্গেল ফ্লাইটে যখন হবে, তখন কিন্তু আবার ওই লিফটের চওড়া বলতে আসলে সিঁড়ির চওড়াটা কি বোঝানো হয়। আবার এটা যেমন হচ্ছে ৩ টা ফ্লাইটের, হ্যাঁ? ফ্লাইট ১, ফ্লাইট ২, ফ্লাইট ৩। স্পেশালি লিফটের চারপাশ দিয়ে যখন আমরা রোটেট করে যখন সিঁড়ি ওঠাই, তখন এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। এই যে এই লেভেলে এসে সে দোতলায় উঠে গেছে। সো ৩ টা ফ্লাইটে সে উঠেছে। এবার আরেকটু ইন্টারেস্টিং জায়গায় চলে যাই। আমরা যেখানে পা রাখি, যে জায়গাটায় আমরা পা রাখি, এই জায়গাটাকে বলা হয় ট্রেড। ট্রেড জেনারেলি আমরা কিন্তু খুবই জেনারেল প্র্যাকটিস হচ্ছে ১০ ইঞ্চি দেয়া। আর এই হাইটটাকে বলা হয় হচ্ছে রাইজার। এই জায়গাটা জেনারেলি আমরা ৬ ইঞ্চি দেই। ৬ ইঞ্চি দেয়ার এবং ১০ ইঞ্চি দেয়ার একটা কারণ আছে। আমরা একটু পরে বিএনবিসি রুলস এ দেখব যে এটাকে আমরা যদি A ধরি আর এটাকে যদি B ধরি, A প্লাস B সবসময় মিনিমাম হতে হবে ১৬ বা 16 ইঞ্চ। 16 ইঞ্চ হতে হলে কি করতে হবে? আমি যদি এই ট্রেড প্লাস রাইজার হইতে হবে 16। তো ট্রেড যদি আমি 10 ধরি, তাহলে রাইজার 6 হলে আমার 16 হয়ে যায়।
আমি যদি ট্রেড ৯ ধরি তখন আমি রেজার 7 ধরি তাও 16 হয়। আবার আমি যদি এখানে ১১ ধরি আর এখানে ৫ ধরি তাও 16 হয়। তো বিভিন্নভাবে আসলে এই কম্বিনেশন গুলো করা সম্ভব। তবে মাথায় রাখতে হবে যোগফল যেন 16 হয়। এই জিনিসটা আমি আবার অন্য জায়গায় দেখাবো আপনাদেরকে। আরো একটু ডিটেইলে আমরা যদি যাই, আমরা সিঁড়িতে দেখবেন যারা মার্বেল দেয় বা আমরা যারা মার্বেল দিই তারা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কাজ করি, সেটা হচ্ছে মার্বেলটা সোজা এসে এইরকম গোল হয়ে এদিকে চলে আসে। কোনো সিঁড়িতে এই জিনিসগুলো থাকে। এই যে বের হয়ে আসছে, নাক যেটা বের হয়ে আসছে এটাকে বলা হয় নোজিং। এটা মূলত নাকই। সো নোজিং বলা হয়। অ্যা লোকাল ভাষায় হয়তোবা নস বা নাচ বিভিন্ন রকম শব্দ আসলে ব্যবহার করে। আবার কখনো আ সিঁড়িটাকে একটু ট্যাপার্ড করে দেওয়া হয়। একদম স্ট্রেইট না নেমে এটাকে ট্যাপার্ড করে দেওয়া হয়। দুটোর কাজ মূলত সেইম। যেমন ধরেন তখন কি হয় যে পা যখন রাখছে, পা রাখার জন্য একটু বেশি স্পেস তখন পাওয়া যায় নরমালি, যেহেতু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। সো আমি পা রাখার জন্য কিছু এক্সট্রা স্পেস এখানে আমি পাচ্ছি প্রতিটা ফ্লোরেই এই নোজিংটার জন্য। সো এগুলো হচ্ছে ডিটেইল ডিজাইনের জন্য আসে। সো নোজিং নিয়েও কিছু রুলস রেগুলেশনস আমরা দেখব। যদিও এটা আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না। আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যারা ডিজাইনটা করেন তারা এই জিনিসে এফোর্ট গুলো দেন। এবার আরো একটা জায়গায় আসি, সেটা হচ্ছে এইখানে। সিঁড়ির এই জিনিসটা হচ্ছে রেলিং। এটা আমরা সবাই জানি। রেলিং এর একটা মিনিমাম হাইট আছে। এখানকার রুলস রেগুলেশন গুলো আমরা যখন একটু পরে বিএনবিসির দিকে যাবো, আমরা দেখব যে বেশিরভাগই আসলে মিলিমিটারে আসে। যেমন এই হাইটটা হচ্ছে মিনিমাম 900 মিলিমিটার, যেটাকে বাংলায় আমরা যদি বলি, ফিটে যদি বলি ৩ ফিটের মতো কিছু একটা ফিগার আসে। তো যেমন ৯০০ মিলিমিটার বা ৯১০ মিলিমিটার এই জিনিসগুলো পারসিভ করা যতটা সহজ, ৩ ফিট ৩ ফিটের পরে ৩ ফিট ১ ইঞ্চি বা ১ ইঞ্চির চেয়ে ছোট যেই সমস্ত ডাটাগুলো, ওগুলো আসলে পারসিভ করা খুব কঠিন হয়ে যায়। তো যখন আমরা বিল্ডিং ডিজাইনে বা কনস্ট্রাকশন এর দিকে যাবো, যত ডিটেইল আমরা ডিজাইন করতে যাবো, তত কিন্তু আমার মিলিমিটারের দিকে চলে যাওয়াটা ওয়াইজ হবে। সো মিলিমিটারে একটু অভ্যস্ত হতে হবে। কারণ রাজুক সহ ইন্টারন্যাশনাল যত কোড আছে, এছাড়াও আমরা যত জিনিসপত্র বাইরে থেকে ইম্পোর্ট করি সবকিছু কিন্তু মিলিমিটারে থাকে। ইঞ্চিতে খুব কম কিছুই আমাদের হাতে আসে। তো মিলিমিটারে আমরা যদি শুরু থেকেই ডিজাইনে যদি এগ্রি করি এবং সবকিছু যদি মিলিমিটারে দেয়া শুরু করি, তাহলে কিন্তু এই কোলাবোরেশনটা অনেক সহজ হয় এবং সিনক্রোনাইজ হয়। তো সিঁড়ির রেলিং এর দিকে ছিলাম। এটা হচ্ছে রেলিং। আর আরেকটা জিনিস, এটার নামটা বেসিক্যালি আমাদের কখনোই খেয়াল করা হয় না। এটাকে বলা হয় ব্যালাস্ট্রেড। ব্যালাস্ট্রেড হচ্ছে এই রেলিং এর নিচের যে পার্ট গুলো, এটাকে আমরা রেলিং এর পার্টই বলি। তো ব্যালাস্ট্রেড কখনো গ্লাসের হয়, কখনো বিভিন্ন ধরনের গ্রিলের হয়। তো ব্যালাস্ট্রেড একটা ইম্পোর্টেন্ট পার্ট। ইম্পোর্টেন্ট পার্ট এই কারণে যে এই ডিজাইনটার সাথে কিন্তু জেনারেলি আমরা বিল্ডিং এর বারান্দার রেলিংটাকেও ম্যাচ করি। সো এইটার সাথে ওটার ম্যাচিংটা অনেক ইম্পোর্টেন্ট। এছাড়া সিকিউরিটি বা সেফটি রিজন হিসেবেও কিন্তু এই গ্রিলটা অনেক ইম্পোর্টেন্ট। সো ব্যালাস্ট্রেডের ডিজাইন সবসময় বাচ্চাদের জন্য স্পেশালি ফ্রেন্ডলি হওয়াটা খুবই জরুরি। সেটা বারান্দায় বলেন, বারান্দার রেলিং এর ডিজাইনে বলেন, অথবা সিঁড়ির রেলিং এর ডিজাইনে বলেন। তো আমার মনে হয় বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা কভার করেছি। এবার আমরা একটু চলে যাব হচ্ছে রুলস রেগুলেশনস এর দিকে। তার আগে আমি একটু চেক করে নিই সবকিছু বলেছি কিনা। একটা জিনিস বাকি আছে, আমি একটা ছবি তুলে রেখেছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যদিও বা কম ব্যবহার করি, বাট বাইরে খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয় আ এই টাইপের যে স্টেয়ার গুলো, বাংলাদেশের ডুপ্লেক্স গুলোতে আমরা ইউজ করি। এটাকে বলা হয় স্ট্রিঙ্গার। সো স্ট্রিঙ্গার জিনিসটা কি? যখন আমরা এই টাইপের স্টেয়ার গুলো বানাই, জেনারেলি উডেন বানাই বা মেটালের স্টেয়ার গুলো বানাই, এগুলো বেসিক্যালি ২ টো ফ্রেমের বা ৩ টা ফ্রেমের বা ১ টা ফ্রেমের উপরে থাকে। এখানে যেমন একটা সেন্ট্রাল স্ট্রিঙ্গার আছে। তো সেন্ট্রাল স্ট্রিঙ্গারটাই পুরো সিঁড়িটাকে ধরে রেখেছে। এটা হচ্ছে স্ট্রিঙ্গার। কখনো ২ টো স্ট্রিঙ্গার থাকে। মাঝখানেরটা থাকে না। কখনো ৩ টা থাকে। আবার কখনো ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, এরকম থাকে। সবসময় যে এরকম খালি হবে এরকমও না। রাইজার মাঝে মাঝে ফিল আপ করা থাকে। মেটালের হয়, উডেন হয়, আবার এরকম খালিও থাকে। সো স্ট্রিঙ্গার দিয়ে যখন স্টেয়ার গুলো ডিজাইন করা হয়, তখন এটার মধ্যে আরো অনেক ক্রিয়েটিভিটি আনার স্কোপ থাকে। তবে আমরা যদি টিপিক্যাল বাংলাদেশের প্রজেক্ট গুলোর কথা চিন্তা করি, তাহলে এটার
খুব একটা অ্যাপ্লিকেশন নেই। এবার আমরা রুলস রেগুলেশন দিকে যাই একটু। রুলস রেগুলেশনের দিকে যদি আমরা যাই তাহলে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যখন বিএনবিসি বা আমাদের নির্মাণ বিধিমালার দিকে যাব, তখন নির্মাণ বিধিমালাতে আমরা অনেক রুলস রেগুলেশনস দেখতে পাবো। আমি অল্প কিছু জিনিস আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি যে বেসিক নিয়মগুলো আপনাদের যেন জানা থাকে। তো কেউ যদি ভুল করে থাকে তাহলে আপনি ধরতে পারবেন, অথবা মিস্ত্রি বা অন্য কেউ যদি আপনাদেরকে অন্যভাবে গাইড করতে চায় বা এরকম প্রয়োজন নাই বা অন্য কোনো মাপ দিতে চায়, তখন যেন আপনারা এটা বুঝতে পারেন। ১ম এ আমি শুধু আবাসিক নিয়েই কথা বলব, আবাসিক বিল্ডিং গুলো। আবাসিক বিল্ডিং এ কিন্তু অনেক পার্ট আছে। নতুন বিএনবিসিটা আপনারা যদি দেখেন, সেখানে দেখবেন কিন্তু এখানে বেশ কিছু নতুন আরো অনেক এলিমেন্টস চলে এসেছে ড্যাপ এর কারণে। ড্যাপ এ অনেক কিছু চলে আসে। যেমন ২০০৮ এ A2 ছিল হচ্ছে অ্যাপার্টমেন্ট। আর আমরা গত ১-১.৫ বছর ধরে যেই বিল্ডিং গুলো অ্যাপ্রুভ করাচ্ছি, অ্যাপার্টমেন্ট হয়ে গেছে A3। তবে এগুলো এখনো যেহেতু চেঞ্জ হচ্ছে বা চেঞ্জের প্রসেস এর ভেতরে আছে, ফুললি গেজেটেড হয়নি। তো আমরা 2008 এর দিকেই মনোযোগ দিব। বেসিক কনসেপ্ট যাই হোক না কেন, আল্টিমেটলি একই থাকবে। হয়তো A2 র জায়গায় A3 হয়ে যাবে। A5 এর জায়গায়, যেমন নিম্নবিত্তের বাড়ি A4 যেখানে আছে, এখানে A6 নতুন চলে আসছে। সো এই জিনিসগুলো চেঞ্জ হবে। সো আমরা এখানে একটু খেয়াল করি, A2 মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট বাড়ি, এবং A1 হচ্ছে একক পরিবার বাড়ি। আমরা যদি সহজ ভাষায় বলি, গ্রামের বাড়িগুলো বা ডুপ্লেক্স গুলো যেখানে একটা ফ্যামিলি থাকে। এটা হচ্ছে বিল্ডিং টাইপের ব্যাপারে একটা ছোট ব্রিফ। এবার আসি হচ্ছে সিঁড়ি। সিঁড়ির মিনিমাম যে স্ট্যান্ডার্ড গুলো কি, একক পরিবার বাড়ি ডুপ্লেক্স গুলোতে আমরা কত ইঞ্চি সিঁড়ি দিতে পারবো? অ্যান্সার হচ্ছে ৪০ ইঞ্চি। এটা মিটারে আসে। মিটারে কনভার্ট করলে এক্সাক্টলি ৪০ হয় না। এটাকে বোঝার সুবিধার জন্য বলছি। বাট সত্যিকারের যেই নাম্বারটা সেটা হচ্ছে 1 মিটার। আবার A2 অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাড়ির জন্য মিনিমাম সাইজ হচ্ছে 1.15 বা ৪৬ ইঞ্চি। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। ৪৬ ইঞ্চি কিন্তু অলমোস্ট ৪ ফিটের কাছাকাছি। সো আপনারা সবসময় চেষ্টা করবেন 46 ইঞ্চি স্টেয়ার দিয়ে বিল্ডিংটা ডিজাইন করার জন্য। তবে এখানে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা পরের দিকে আসি। আর এই চার্টের ভেতরে এগুলো বেসিক্যালি নির্মাণ বিধিমালা আপনারা পাবেন, সব জায়গায় পিডিএফ পাওয়া যায়। আমাদের ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্টারেস্টিং আরো একটা জিনিস হচ্ছে, একটু আগে আপনাদেরকে যেটা আমরা বলেছি, যে একটি সিঁড়ির রাইজার এবং ট্রেডের পরিমাণ এমন হবে যে রাইজার এবং ট্রেডের যোগফল কমপক্ষে ৪০০ মিলিমিটার হয়। এখানেও ৪০০ মিলি মানে আসলে ১৬ ইঞ্চি না, কম বেশি ডেফিনিটলি আছে। এবং রাইজারের সর্বোচ্চ মাপ হইতে হবে ১৭৫, যেটাকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি প্রায় ৭ ইঞ্চির মতো হয়, এবং ট্রেডের সর্বনিম্ন মাপ, নিম্ন ৯ ইঞ্চির চেয়ে ছোট ট্রেড করা আসলে উচিত না। আর বাকি যে ক্যালকুলেশন প্রসেস আমি আগেই দেখিয়ে এসেছি। এরপরে আসে হচ্ছে নোজিং বা হেলানো রাইজার। এটা নিয়েও আমরা কথা বলে এসেছি যে এটার একটি পার্সেন্টেজ দেয়া আছে। তবে এগুলো অনেক ছোট ডিটেইল, এগুলো আসলে মাথায় রাখা টাফ। জাস্ট আমি দেখিয়ে রাখলাম। সিঁড়ির যেকোনো একটি ফ্ল্যাটে মোট ধাপের সংখ্যা ২০ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তার মানে আমরা যখন এই যে সিঙ্গেল ফ্লাইটে আমরা যখন যেই সিঁড়িগুলো তুলছি, এক ধাক্কায় আমরা যদি উঠতে চাই, তাহলে কিন্তু ২০ টার বেশি স্টেপ দেয়া যাবে না। আমাদের কোডে এটা নেই। দ্যাট মিনস আমাদের যখন স্টেপ বেশি হয়ে যাবে, তখন আমরা অবশ্যই মাঝখানে একটা ল্যান্ডিং দিয়ে নেব। একটানা কখনো আমরা 20 স্টেপস এর বেশি দিব না। যদি আমাদের ২৫-২৬ টা স্টেপ আসে, তাহলে ওই ৪ টা ৫ টা এখানে দিয়ে নিব, তারপরে বা অন্যভাবে আমরা ডিজাইন করব বা অর্ধেক করে ডিজাইন করব। এটা একটু ইম্পোর্টেন্ট যে ২০ টা ধাপের বেশি একটানা দিতে হয় না। এটা কিন্তু সেফটি ইস্যুটা অনেক বেশি হাই। মানে আপনি ধরেন গ্রামে বানাচ্ছেন বা নিজের বাসায় বানাচ্ছেন, যেখানে আসলে দেখার কেউ নাই। রাজুক থেকে কেউ তো আসলে আপনার কাছে যাবে না এটা চেঞ্জ করার জন্য। সো নিয়মটা জানা থাকলে আপনি বুঝবেন যে there is a reason behind it. সিঁড়ির ফ্লাইটসমূহের, এই যে ফ্লাইট শব্দটা এখানে আসছে, অন্তর্বর্তী সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 2.15 মিটার, যেটাকে আমরা কনভার্ট করলে 7 ফিটের মতো আসে। তার মানে হচ্ছে আমরা যদি এই যে একটা সিঁড়ি এভাবে আঁকি খুব সিম্পল ভাবে, যে একটা মানুষ এভাবে উঠে যাচ্ছে। তো এই দুটো ল্যান্ডিং এর মাঝখানে ইন্টারমিডিয়েট যে হাইটটা 2.15 হইতে হবে বা ৭ ফিট হতে হবে মিনিমাম, এর চেয়ে কম দেয়া যাবে না। এছাড়া এখানে আরো কিছু ডিটেইলের কথা বলেছে। বেসিক্যালি সিঁড়িতে যাওয়া আসা বা এই থ্রু আউট দ্য প্রসেস যে রোডগুলো ইউজ হবে, করিডোরগুলো ইউজ হবে, কোন জায়গায় 2.1 বা ৭ ফিটের কাছাকাছি বা এর চেয়ে ছোট দেয়া উচিত হবে না। সেকেন্ড আমরা আসি রেলিং এর বিষয়টা। রেলিং এর বিষয়ে কিন্তু কোডটা এখানে বলে দেয়া আছে। ৯০০ মিলিমিটার বা ০.৯ মিটার, যেটাকে আমরা ৩ ফিট বলি। এখানে যেটা বলেছে যে এই মাপ সিঁড়ির ধাপের নোজ থেকে রেলিং এর উপরিতল পর্যন্ত লম্বালম্বি। মানে রেলিং আর আমার সিঁড়ি এভাবে নেমে যাচ্ছে। সো এই হাইটটাকে এভাবে বুঝিয়েছে যে এইভাবে আসলে হাইটটা অ্যাচিভ করতে হবে। কোনাকুনি না।
তারপরে ল্যান্ডিং এর গভীরতা যেকোনো লেভেলের ন্যূনতম সিঁড়ির প্রস্থের সমান হবে। মানে ল্যান্ডিং মানে আমরা যেই ল্যান্ডিংটা আমরা দিব, সিঁড়ির প্রস্থ যতটুকু ল্যান্ডিং এর প্রস্থটাও মিনিমাম অতটুকু হতে হবে। মানে টোটালটা না। এই ডেপথ এর কথা বলেছে। গভীরতা বা ডেপথ। ডি টা এই চওড়ার সমান মিনিমাম হতে হবে। আর বড় হলে তো ডেফিনিটলি ভালো। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ২ ইউনিট করে যদি কোনো অ্যাপার্টমেন্ট হয় এবং এই অ্যাপার্টমেন্টটা যদি একটু লো কস্ট অ্যাপার্টমেন্ট হয় তখন বিভিন্ন সাইজের জন্য এখানে দেখেন ২ তলা মানে লো কস্ট হাউজিং এর জন্য কিন্তু অনেক ছোট স্টেয়ার অ্যালাউড। ২ তলা বাড়ি, ৪ তলা বাড়ি, ৩ তলা বাড়ি, ১ তলা বাড়ি আলাদাভাবে দেয়া আছে। যদিও বা এই টাইপের বিল্ডিং গুলো আসলে খুবই কম ডিজাইন করা হয়। এবার হচ্ছে এই চার্টটা বেসিক্যালি আমাদের ভিডিওর সাথে দেয়া থাকবে। এগুলো মূলত আরো কমপ্লেক্স ক্যালকুলেশন এর জন্য ব্যবহার করা হয়। যেখানে বেসিক্যালি বিভিন্ন বিল্ডিং এর ক্লাসিফিকেশন এর সাথে পার পারসন কত স্কয়ার ফিট মেঝে বা ফ্লোর থাকে সেগুলো দেয়া আছে। আর এটার সাথে রিলেশন করে অ্যাকচুয়ালি দেয়া আছে যে আবাসিক বিল্ডিং গুলো বা রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে স্প্রিংকলার সিস্টেম ছাড়া যদি হয় তাহলে পার পারসনের জন্য কত মিলিমিটার করে আসলে সিঁড়িতে স্পেস দিতে হয়। সো অনেক মানুষ হলে যত মানুষ ওই ফ্লোরটা ইউজ করবে ওই মানুষের রেশিওতে আসলে সিঁড়িগুলোর চওড়া হিসাব করতে হয়। এগুলো মূলত একটু বড় রেসিডেন্সিয়াল এর চেয়েও আসলে অন্যান্য বিল্ডিং গুলোতে অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ বাংলাদেশের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো অ্যাকচুয়ালি এত বড় হয় না। দুবাইতে বা দেশের বাইরে যেরকম ৩০০-৪০০ অ্যাপার্টমেন্ট মিলে বিল্ডিং হয়, এগুলো এখনো বাংলাদেশে ওইভাবে প্র্যাকটিস শুরু হয়নি বা ওই বিষয়ে আপাতত আমরা কথা বলছি না। আরেকটি বিষয় হচ্ছে অগ্নি নিরাপদ সিঁড়ি যেটাকে আমরা বলি ফায়ার স্টেয়ার। ফায়ার স্টেয়ারটা নিয়ে যদিও বা আলোচনা দরকার ছিল না, তারপরেও আমি বলছি কেন? যে বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে G+8 বা G+9 এর ভেতরেই লিমিটেড থাকি, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ফায়ার স্টেয়ার লাগে না। কিন্তু ঢাকার বাইরে কিন্তু G+6 এর উপরে গেলেই ফায়ার স্টেয়ার লাগে এবং এই নিয়মটা সবার জানা থাকা উচিত। এইজন্য না যে আপনি নিয়ম মানবেন কি মানবেন না এটার জন্য না। এইটা জানা যে ফায়ার স্টেয়ার আসলে সেফটি পারপাস এ ফায়ার স্টেয়ার মিনিমাম অ্যাকচুয়ালি কতটুকু চওড়া হয়। যেমন রেসিডেন্স নিয়ে কথা বলছি, A1, A2 টাইপে ফায়ার স্টেয়ার হইতে হবে মিনিমাম 1 মিটার। যেহেতু আমরা 1.15 মিটার এমনিতেই দিচ্ছি বা 1.5 মিটার এমনিতেই দিচ্ছি, সেক্ষেত্রে আসলে আমার এগুলো নিয়ে ভাবতে হচ্ছে না। সো মিনিমাম 1 মিটার হচ্ছে। তো আমার বিল্ডিং এ যদি ২ টো স্টেয়ার থাকে, একটা যদি ফায়ার স্টেয়ার হয়, সেই ফায়ার স্টেয়ারটাকে কিন্তু মিনিমাম 1 মিটার হতে হবে। এখানে আলাদা নিয়ম বলা আছে। এরপরে আসি হচ্ছে সিঁড়ি ল্যান্ডিং এবং প্ল্যাটফর্ম সমূহের ন্যূনতম ধাপ সিঁড়ির জন্য নির্ধারিত প্রস্থের চাইতে কম হইতে পারবে না। তবে স্ট্রেইট রান সিঁড়ি ২ ফ্ল্যাটের মধ্যবর্তী ল্যান্ডিং এর ক্ষেত্রে যাতায়াতের দিকের মাপ 1.2 মিটারের বেশি হওয়া বাধ্যতামূলক নয়। এটা বেসিক্যালি যেটা বলেছে আমরা যদি বলি যে আগের সেই ওই ডেপথ এর বিষয়টা যে একটা সিঁড়ির যেই ডেপথটা ল্যান্ডিং এর যেই ডেপথ এই ডেপথটা বেসিক্যালি এটার চেয়ে কম হতে পারবে না। তবে পরে আরেকটা জিনিস বলেছে যে যদি এরকম ফ্লাইট হয়, সিঙ্গেল ফ্লাইটের যদি এরকম সিঁড়ি উঠতে থাকে, স্ট্রেইট রান যেই সিঁড়িগুলো সেগুলো যদি হয় সেক্ষেত্রে এইখানের যেই ডেপথটা এটা 1.2 মিটার বা ১২০০ মিলি এটার চেয়ে বড় হওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই। যেটাকে আমি যদি সহজে ইন্টারপ্রেট করি তাহলে ৪ ফিটের চেয়ে বেশি বড় হওয়া দরকার নেই। এরপরে আরো একটি রুলের দিকে আসি। এই জিনিসগুলো আমরা সবাই জানি যে কোনো ফায়ার স্টেয়ারের ক্ষেত্রে কাঠের হ্যান্ডেল কিন্তু গ্রহণযোগ্য বলা আছে। কিন্তু বাকি যে জিনিসগুলো আর অন্য কোনো কিছু আসলে ফায়ার রেজিস্ট্যান্ট না হলে সেটা কিন্তু অ্যালাউড হবে না। অনেকেই সিঁড়ির চারপাশ দিয়ে ফায়ার লিফট করবেন কি করবেন না সেটা নিয়ে কনফিউজ থাকে। এটা কিন্তু অ্যালাউড, কিন্তু প্রপারলি ডিজাইন করা হতে হবে। তারপরে আরো কিছু নিয়ম আছে যেগুলো অ্যাকচুয়ালি খুবই সহজ। ফাইনালি আরো একটা জিনিস আমরা একটু দেখি সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি। ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি মানে কি? আমরা অ্যাকচুয়ালি যেকোনো বিল্ডিংই ডিজাইন করি না কেন সেটাকে কিন্তু ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির বিষয়টা এখানে কিন্তু থাকতে হবে। ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির সবচেয়ে মিনিমাম লেভেলের যে রিকোয়ারমেন্ট যেটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যারা হুইল চেয়ারে করে যাওয়া আসা করবেন অথবা অসুস্থ মানুষ অথবা বৃদ্ধ লোক। যদিও হুইল চেয়ারে স্টেয়ারের বিষয়টা আসছে না সেক্ষেত্রে এটা আমরা এভয়েড করতে পারি। কিন্তু এখানে কিন্তু বয়স্ক লোক এবং বাচ্চারা এই জিনিসগুলো কিন্তু ইউজ করে খুবই ফ্রিকুয়েন্টলি। বাচ্চাদের জন্য আপনার রেলিং এর নিচের যে ব্যালাস্ট্রেড এর যে গ্রিল গুলো এগুলো যদি এত বড় হয় বাচ্চারা পড়ে যায়, তাহলে তো হলো না। আবার বয়স্ক লোকরা উঠতে পারে না। আপনি এমনভাবে রাইজার এর হাইট গুলো দিলেন, তখন হচ্ছে সমস্যা। তো রেলিং এর বিষয়ে ছোট একটা ইস্যু আছে যে হ্যান্ড রেইল এবং গ্র্যাব রেইল
এগুলো গোলাকার হবে। কোনা হলে সমস্যাটা কি? এটা বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হতে পারে। বয়স্ক লোক বা অন্যান্যদের প্রবলেম হতে পারে এবং এইটার বাইরের ব্যাস কতটুকু হবে ৩১ থেকে ৩৮ মিলিমিটার এটা কিন্তু এখানে বলা আছে এবং ইহা সংলগ্ন দেওয়াল হইতে ৩৮ মিলি হতে ৫০ মিলিমিটার দূরত্বে হবে। মানে দেয়ালের সাথে রেলিং একবারে লাগায় দেওয়া যাবে না। মানে একটা দেয়াল থেকে আপনার যে রেলিংটা উঠে গেল সেটা ঠিক কতটুকু দূরে আপনাকে রেলিংটা দিতে হবে সেটাও কিন্তু বলা আছে। এমনভাবে রেলিং দিয়েছেন যে আপনার হাতটা বেসিক্যালি ওই পাশ দিয়ে আমি ধরতেই পারছি না। সেক্ষেত্রে কিন্তু হবে না। আবার হ্যান্ডরেল অনবরত এবং পুরো দৈর্ঘ্য জুড়ে একই উচ্চতায় থাকতে হবে। কোথাও ৮০০ মিলিতে আছে, কোথাও ৯০০ মিলিতে আছে এরকম হবে না। এবং এটার চাইতে যদি উপরে বা নিচে কোনো কারণে যদি দিতে হয় সেক্ষেত্রে অতিরিক্ত হ্যান্ডরেল দিতে হবে। হ্যান্ডরেলের প্রান্তসমূহ গোলাকার অথবা দেয়াল বা মেঝের দিকে এইভাবে বাঁকানো বা ঢোকানো থাকবে যেন তা চলার পথে কোনো বাধা না ঘটায়। সাপোজ আমার সিঁড়িটার উপর দিয়ে রেলিংটা এসে এখানেই শেষ হয়ে গেছে। এমনভাবে আপনার মাথাটা বের হয়ে যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো সিঁড়িটা শেষ হয়ে ইদার এরকম গোল হবে অথবা এরকম বাঁকা হয়ে নিচের দিকে নামবে। মানে কোন রকম অ্যাক্সিডেন্ট যেন না ঘটে। স্পেশালি বাচ্চাদের এবং বয়স্কদের অথবা হ্যান্ডিক্যাপড মানুষদের কথা এখানে চিন্তা করতে হবে। সিঁড়ির ব্যাপারে কিছু জিনিস এক্সট্রা আলাদাভাবে বলা থাকে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির কথা যখন এটা ডেফিনিটলি আমার সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ? ট্রেড এবং রাইজার পুরোটাই একই রকম থাকতে হবে। এখন রাইজার এবং ট্রেডের যোগফল ১৬ হলেই হলো এরকম না। এটা কিন্তু আপনার সিঁড়িতে এটা একটা রিদমের মতো হয়ে যায় আপনি যখন সিঁড়িতে উঠবেন বা নামবেন। তো আ রাইজার এবং ট্রেড সব জায়গায় সেম থাকতে হবে। আপনার বিল্ডিং এ যেটাই থাকুক না কেন সব জায়গায় সেম থাকতে হবে। অপরিবর্তিত এবং সুষম খুব সুন্দরভাবে বলা আছে এটা। এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আসছে যে সিঁড়ির ট্রেড ন্যূনতম 280 মিলিমিটার গভীর এবং রাইজার 125 থেকে 175 মিলিমিটার। যোগফল 400 হইতে হবে। তবে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির কথা আমরা যখন চিন্তা করব, বয়স্ক মানুষ, বাচ্চারা এদের কথা যখন চিন্তা করব, এই ট্রেডটা আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমরা ট্রেড নিয়ে আসলে একটু হেলাফেলাই করে থাকি। খরচ কমানোর জন্য আমরা মাঝে মাঝে অনেক ছোট করে ফেলতে চাই। তো ২৮০ মিলিমিটার এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির জন্য একদম নিয়ম। এর চেয়ে ছোট আসলে করা যাবে না। যদিও বা অন্য জায়গায় আমরা পড়ে আসছি বা দেখে আসছি, মিনিমাম লিমিট কিন্তু আরো কম হতে পারবে। এই যে ২২৫ মিলিমিটার পর্যন্ত করা যাবে। কিন্তু ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে আমাদের কিন্তু ২৮০ মিলিমিটার। সো এটা কিন্তু একটু বড়। প্রতিটি ট্রেড সর্বাধিক 38 মিলিমিটার বাহির হওয়া গোলাকার নোজিং থাকতে পারে। এখানে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটিতে আবার কিন্তু এই নোজিং এর যেই জায়গাটা এটা বাঁকা রাইজারের ক্ষেত্রেও বলতে পারি অথবা নোজিং এর ক্ষেত্রেও বলতে পারি। যেটা মার্বেল দিয়ে করি বা টাইলস দিয়ে করি আমরা। এই নোজিংটার সর্বোচ্চ ডেপথটা দেয়া আছে 38 মিলিমিটার। উন্মুক্ত রাইজার হতে পারবে না। দেখেন আমরা কিন্তু খুবই আ আ চমৎকার ডিজাইন দেখেছি বা সবসময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে যে রাইজারের ভেতরে ওই যে খালি জায়গাটা। এটা কিন্তু আবার ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি র এগেইনস্ট এ। কারণ ওখান দিয়ে আবার বাচ্চাদের বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ফ্লাইটের ২ পাশেই হ্যান্ডরেল থাকবে। ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে জেনারেলি আমরা কিন্তু এক পাশেই করি। বাট ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি আমরা যখন চিন্তা করব তখন ২ পাশেই হ্যান্ডরেল থাকতে হবে। সিঁড়ির শেষে সিঁড়ি দিয়ে আমরা যখন উঠে গেলাম একদম উপরে আমার ল্যান্ডিং এ বা ফ্লোরে, তখনও এই রেলিংটা উপরে ওঠার পরেও আবার কিছু দূর রান করবে। ৩০০ মিলিমিটার। হ্যান্ডেলটা আরো ৩০০ মিলিমিটার মানে এখানেই শেষ হবে না। এটা উঠে আবার ৩০০ মিলিমিটার আ ফিটে বললে ১ ফিটের মতো এটা যেন আরো রান করে। ও শুরুতে একটি ট্রেডের গভীরতা ও ৩০০ মিলিমিটারের যোগফলের সমান আণবিকভাবে বর্ধিত হইতে হবে। তার মানে নিচে নামার সময়ও অ্যাকচুয়ালি এখানে যদি আবার নামে তাহলে ৩০০ মিলিমিটার প্লাস হচ্ছে একটি সিঁড়ির গভীরতা। মানে একটি ট্রেডের গভীরতা। ট্রেড যদি হয় আরো ২০০ মিলিমিটার বা ৩০০ মিলিমিটার তাহলে ৬০০ মিলিমিটারের মতো এরকম আণবিকভাবে বর্ধিত হইতে হবে। তো এরকম অনেকগুলো নিয়মকানুন আছে যেগুলো মূলত বেশিরভাগই আ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররাই এপ্লাই করবেন। বাট আপনি অ্যাজ এ হোম ওনার এই জিনিসগুলো আপনার অবশ্যই জানা থাকা উচিত। কারণ অনেকেই কিন্তু এই জিনিসগুলো জানে না বা জানলে মানে না। অথবা আপনার মনে হইতে পারে যে এই নিয়মগুলো আপনার যদি জানা থাকতো বা এই রেগুলেশনস গুলো আপনার যদি জানা থাকতো তাহলে হয়তো আপনি জিনিসগুলো করতেন। তাই এই পিডিএফটা স্পেসিফিক্যালি আমি আবার শেয়ার করে দিব। আমার দাগানোটাও থাকবে এবং ফ্রেশটাও থাকবে। একই সাথে বিএনবিসি 2008 এর যে পিডিএফ কপি সেটাও আমি আপনাদেরকে দিয়ে রাখবো। সামনে অন্য কোনো টপিকে আবার কথা হবে। নেক্সট টপিক খুব সম্ভবত আমরা ফাউন্ডেশন নিয়ে করব। যে ফাউন্ডেশন নিয়ে আসলে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন থাকে। যেমন আমাকে অনেকে ফোন করে বলেন যে, "ভাই আমরা কি ফাউন্ডেশন করব না পাইলিং করব?"
তো ফাউন্ডেশন করব, পাইলিং করব একটু আমরা কনফিউজড হয়ে যাই। এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট টাইম কথা বলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।